ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বস্ত্র খাতে সরকারের নগদ সহায়তা বাড়ানো প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন যে দেশের বস্ত্র খাতের বেশ কয়েকটি খাতকে সরকার নগদ সহায়তা দিয়ে থাকে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সুবাদে, বিশ্ববাজারে যাতে আমাদের এই পণ্যগুলো অন্যান্য দেশের পণ্যের সাথে যথাযথভাবে প্রতিযোগিতা করতে পারে, সেই কারণে সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা করা হয়ে থাকে। সম্প্রতি আমরা দেখেছি বস্ত্র খাতে সরকার আগে যে নগদ সহায়তা দিত সেটি পরিমাণ ছিল 1.5%। এটিকে বাড়িয়ে 5% করা হয়েছে। কেন এই নগদ সহায়তা বাড়ানো হলো, কোন কোন খাত আসলে এর থেকে সুবিধাগুলো পাবে, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমাদের স্টুডিওতে উনি আছেন, আমরা তার কাছ থেকেই জানবো যে সরকারের এই পদক্ষেপের কারণ কি। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা বাড়িয়েছে, আসলে সরকার কেন এই সিদ্ধান্ত নিল? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। যেটা আপনি বললেন যে 1.5% থেকে 5% নগদ সহায়তা, এটি দৃশ্যত পাবে আসলে পোশাক শিল্প মালিকরা। কিভাবে? উনি যদি স্থানীয় সুতা দিয়ে পোশাক তৈরি করে এক্সপোর্ট করে তাহলেই কেবল এই সুবিধাটা, যদি এই ইম্পোর্ট করে এক্সপোর্ট করে তাহলে এই সুবিধাটা নয়। আবার স্থানীয় বাজারের জন্য যেসব পোশাক বানানো হয় যে সুতা দিয়ে, সেটিও নয়, তারাও পাবে না। শুধুমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে স্থানীয় সুতা ব্যবহার করলেই কেবলমাত্র এই সুবিধাটা পাবে। কারা পাবে? পোশাক শিল্প মালিকরা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বস্ত্র খাতের জন্য এটা আসলে সুবিধাটা কি? বস্ত্র খাতের জন্য সুবিধাটা হবে যদি উনি এই 5% এখন যে সুবিধাটা দেবে, এটি যদি উনি পায় তাহলে উনি ইম্পোর্ট, আপনি জানেন যে ইম্পোর্টের ক্ষেত্রে একটু কম দামে উনি আনতে পারেন, ফলে লোকাল থেকে না কিনে ইম্পোর্ট করে অনেকে, এবং আমাদের গত 2-3 বছর ধরেই আমদানি বেড়ে গেছে। তো আমাদের এটার কি কি কারণ সেটি আমি একটু পরে যাব। তাহলে যেটা হবে, এখন যেহেতু আমদানিতে একটু কম পায়, স্থানীয় রপ্তানিকারক বা স্থানীয় স্পিনিং মিল মালিকরা চাইলেও আর কমাতে পারে না, এর চেয়ে বেশি কমাতে গেলে তার লোকসান হয়ে যাচ্ছে, তাহলে তো উনি আর পারবে না। তাহলে কি হবে? এখানে একটু বলবেন যে আমদানি করার ক্ষেত্রে 1 পাউন্ড সুতা তার কিরকম দাম, আর স্থানীয় বাজারে আমি কিরকম বলবো। দাম? তো তাহলে যেটি হবে, যেমন আপনি যেটা বললেন, এখন আমদানি করলে ধরুন ইন্ডিয়া থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা সুতা আছে 30 কাউন্ট। তো 30 কাউন্টের মধ্যে আবার বিভিন্ন রকম আছে। মোটা দাগে যেটি $2.85, মানে $2.85 এরকম হচ্ছে পার কেজি। ইন্ডিয়া থেকে যদি আমদানি করে বাংলাদেশ থেকে কিনতে গেলে সেটি এখন $3 বেশি, $3.05 এরকম হয়। এখন তাহলে কি 20 সেন্টের মতো একটা গ্যাপ থাকে প্রতি কেজিতে। সরকার যেটি 1.5% থেকে 5% করলো, তাতে ওনার এই গ্যাপটা একটু কমে আসবে। অর্থাৎ স্থানীয় সোর্স থেকে যদি উনি সুতা কিনে, উনি এই দামেই কিনতে হবে ধরে নিলাম, কিন্তু যেহেতু সরকার ওনাকে আরও $12 থেকে $14 মতো ওনার এখানে সরকারের কাছে পাবে এই সুতা ব্যবহার করলে পার কেজিতে, ফলে যেটি হবে, এই গ্যাপ কমে গেলে আর আমদানি সাধারণত করতে চাইবে না লোকাল, কারণ লোকাল থেকে কিনলে তার ওয়্যার হাউজিংয়ের জন্য যে বাড়তি খরচ, বাড়তি সময় প্রয়োজন, সেগুলো আর তার প্রয়োজন হবে না। লাগলেও উনি অর্ডার দিলে চলে আসে ইন্ডিয়া থেকে বা অন্য দেশ থেকে আনতে গেলে তো একটা সময় লাগবে। তো এই কারণে স্থানীয় মিলগুলো এখন, স্থানীয় গার্মেন্ট মালিকরা স্থানীয় মিলের কাছ থেকে সুতা কিনবে। এটি হচ্ছে টেক্সটাইল মিল মালিক বা সরকারের মোটা দাগে উদ্দেশ্য, যে আমাদের যে স্থানীয় টেক্সটাইল মিল আছে, কারণ স্পিনিং মিল পরে উইভিং মিল, যদি স্পিনিং মিল সমস্যায় পড়ে, উইভিং মিলও সমস্যায় পড়বে, এর সঙ্গে ডাইং, ফিনিশিং, প্রিন্টিং যা যা আছে তারাও সমস্যায় পড়বে। এবং আলটিমেটলি তাই হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী 100-র মতো ফ্যাক্টরি গত 1-1.5 বছর 2 বছর বন্ধ হয়ে গেছে। এটি তারা বলছেন যে মূলত প্রতিযোগিতায় তারা টিকতে পারছিলেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই সুবিধা কেন দিতে হলো আর কি, এটি একটি বড় বিষয়। একটা হচ্ছে, ধরুন যেহেতু ওপেন মার্কেট, প্রশ্ন আসবে যে কেন উনি প্রতিযোগিতায় না টিকতে পারলে উনি হারিয়ে যাবেন।
এখন বিষয় হচ্ছে বাংলাদেশ আপনি জানেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ, এবং ধীরে ধীরে আমাদের কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে টেক্সটাইল মিল ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে বেশ। এখন প্রায় 1800-র মতো ফ্যাক্টরি আছে আপনার, স্পিনিং, উইভিং, অন্যান্য মিলিয়ে, বা আরও বেশি হবে। তো এখানে $23 বিলিয়ন মতো বিনিয়োগ হয়ে গেছে। এখন যদি এই ইন্ডাস্ট্রিগুলো টিকতে না পারারও একটা ব্যাখ্যা টেক্সটাইল মিল মালিকরা দিচ্ছেন, সেটা হলো ইন্ডিয়া কেন কম দামে বিক্রি করতে পারে, আমরা কেন পারি না। পয়েন্টে আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, ইন্ডিয়া, আমাদের টেক্সটাইল মিল মালিকদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়া তো নিজস্ব কাঁচামাল আছে, তুলা, আমাদের তো নিজস্ব কাঁচামাল নেই, ফলে আমরা তুলা আমদানি করতে হয়, এখানে একটু আমাদের খরচ হয়। প্লাস ইন্ডিয়ান সরকার তার টেক্সটাইল মিল মালিকদেরকে বা তার বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে। এটি একটা রোড ট্যাপ স্কিম নামে একটা স্কিম আছে। তারপরে বিভিন্ন এলাকায় ইন্ডাস্ট্রি করলে শ্রমিকদের মজুরির ক্ষেত্রে অথবা কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বিল বা অন্যান্য ইউটিলিটি সার্ভিসের বিলের ক্ষেত্রে ছাড় দেয়। সব মিলিয়ে তাদের বক্তব্য হচ্ছে তারা প্রতি কেজিতে 23 বা 30 সেন্টের মতো তারা একটা সুবিধা পায়। এই যে 30 সেন্টের মতো তারা সুবিধা পায় সরকারের কাছ থেকে, ফলে তারা ওই পরিমাণ কম দামে বাংলাদেশে দিতে পারে, যেটাকে তারা ডাম্পিং বলে। আমাদের এখানকার টেক্সটাইল মিল মালিকদের বক্তব্য হচ্ছে এটা ইন্ডিয়া ডাম্পিং করে বাংলাদেশে এটি বিক্রি করছে। তো ফলে এই কারণে যে ইন্ডিয়ান সরকার যে সময়ে সুবিধা দিচ্ছে, সুবিধা বাড়াচ্ছে, একই সময় বাংলাদেশ কিন্তু সুবিধা কমাচ্ছে। আপনাকে বলি, এই যে 1.5% থেকে এখন 5% করা হলো, 2024-এর আগ পর্যন্ত কিন্তু এই স্থানীয় সুতা ব্যবহার করলে 4% ক্যাশ ইনসেন্টিভ ছিল। তো আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, আমাদের এই সুবিধা কমিয়ে আনতে হবে, সেই কারণে সরকার এর অংশ হিসেবে 1.5% নামিয়ে আনলো। এর আগে কিন্তু আরও বেশি ছিল, একটা সময় 4%-এরও বেশি ছিল স্থানীয় সুতা ব্যবহার। তার মানে আমরা সুবিধা কমাচ্ছি। আবার বিদ্যুৎ বিল, গ্যাস বিল এখানে বাড়ছে, আনইন্টারাপ্টেড সাপ্লাইও দিতে পারছে না সরকার। সব মিলিয়ে এখানে তারা দিনে দিনে তাদের চ্যালেঞ্জ বাড়ছে, পলিসি চ্যালেঞ্জ অথবা অন্যান্য মিলে। অন্যদিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে সুবিধা দিচ্ছে। এই দুইটা অ্যাডভার্স সিচুয়েশনের কারণে তারা প্রতিযোগিতা পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার কারণে এর বাইরে কিন্তু আরও কারণ আছে, তাদের নিজেদেরও কিছু, তারা এমন কিছু মেশিনারিজ বেশি দামে কিনেছে, হয়তো এটির প্রয়োজন নেই, অনেক বেশি খরচ করে ফেলেছে। যেই প্রজেক্ট করতে তার হয়তো 400 কোটি টাকা উনি করতে পারতো, সেটার জন্য উনি 600 কোটি টাকা খরচ করে ফেলেছেন। এখন এটা তো লোন নিয়ে করা, ফলে ব্যাংকের লোনও তো তার আসছে। সব কিছু মিলিয়ে এই প্রবলেমটা তৈরি হয়েছে, এবং তারা দিনে দিনে মানে খারাপ অবস্থার দিকে যাচ্ছিল। ইন্ডাস্ট্রি সুতা বিক্রি করতে পারছে না, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকের লোন পরিশোধ করতে পারছে না। ওই যেটা বললাম 100-র মতো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে সরকার আসলে দেশের এই ইন্ডাস্ট্রিটাকে অনেকটা রক্ষা করার জন্য এই উদ্যোগটা নিয়েছে বলা যায়। আপনি আপনার বক্তব্যের মধ্যে একটা অংশে বললেন যে 2024 সালের পরে থেকে নগদ সহায়তা এই খাতে কমানো হচ্ছিল। এর কারণ হচ্ছে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের প্রস্তুতি অংশ হিসেবে। বাংলাদেশ এখন গ্র্যাজুয়েশন থেকে সরে আসার কথা আমরা শুনছি। এটা যদি গ্রহণ করে জাতিসংঘ, তাহলে হয়তো বাংলাদেশ 3 বছরের জন্য গ্র্যাজুয়েশন পিছিয়ে যাবে। এই 3 বছর বা পরবর্তীতে আর যে সময় থাকবে বাংলাদেশের জন্য, সেইখানে গিয়ে তো একটা পর্যায়ে তো এই নগদ সহায়তা আসলে গ্র্যাজুয়েশনের পরে বন্ধ করে দিতে হবে সরকারকে। তখন কি আমাদের এই শিল্প কারখানাগুলো, যাদের কথা আপনি এতক্ষণ ধরে বললেন, টেক্সটাইলের, আপনার স্পিনিং এবং উইভিংয়ের কথা, তারা কি তখন টিকতে পারবে? দেখুন, আসলে নগদ সহায়তা দিয়ে কোনো দেশের ইন্ডাস্ট্রিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় না, বা এটি আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া যেতে পারে। তো এখন বাংলাদেশ অনেক লম্বা সময় ধরে কিন্তু আমাদের কিছু সেক্টরকে দিয়ে আসছে, কিন্তু যে এই দেওয়ার কারণে তারা কি হচ্ছে, অনেকটা বনসাইয়ের মতো আর বাড়ছে না, নিজের পায়ে তারা দাঁড়াতে পারছে না, বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য তারা সেই সক্ষমতা অর্জন করতে পারছে না। কোনো সুবিধা সরিয়ে নিলেই তারা মনে করেন যে আমাদের সব চলে গেল। এইটা যেমন সত্য, আবার এর সঙ্গে আরেকটি বিষয়ও আছে, সেটি হলো যে যখন এরকম সিচুয়েশন হয়, যেমন এটা তো আসলে বাংলাদেশের হাতে না। পরিস্থিতিটা কেন হচ্ছে, আমরা যেখান থেকে আমদানি করি সেখানে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, আমরা কাট করছি, আমার ইন্ডাস্ট্রি টিকবে না, আমার ইন্ডাস্ট্রিকে রক্ষা করছে। আলটিমেটলি একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে বলে রাখি, সেটা হলো দেখুন, আমাদের
পোশাক খাতের জন্য কিন্তু এখন একটা শক্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমাদের দরকার। আমাদের রপ্তানির মধ্যে এক পোশাক খাতে আছে। এখন যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা আমার বহুদিন ধরে কিন্তু হয়েছে, এটা এমন না যে 2-3 বছরে হয়ে গেছে। গত 2 দশক 3 দশক ধরে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা স্ট্রং একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তো সেখানে এখন যদি এটি আবার এই কারণে চলে যায়, আস্তে আস্তে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আমরা কি হব, আবার ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাব। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন তারা যে এখন কম দামে আমাকে পণ্যটা দিচ্ছে, যখন আমার দেশে আর ইন্ডাস্ট্রি থাকবে না ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপ্লাই দেওয়ার মতো, তখন কিন্তু আমাকে হয়তো বেশি দামে কিনতে হবে অথবা বিভিন্ন শর্তের মুখে পড়তে হবে। তার মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট রাখা যাবে না, এটি হলো সরকারের একটা উদ্দেশ্য, আমরা বুঝলাম। আর একটা বিষয় হচ্ছে নতুন সরকার যেহেতু এসেছে, একটা আলোচনা আপনি যেটা বললেন যে একটু পিছিয়ে দেওয়ার বিষয় আছে, পিছিয়ে দেওয়া হোক বা না হোক, যেটা মনে হচ্ছে যে সরকার আপাতত এই ইন্ডাস্ট্রিটাকে, সেক্টরটাকে রক্ষা করার জন্যই এই উদ্যোগটা নিয়েছে। এখানে কিন্তু যেহেতু সরকারের প্ল্যানই ছিল ধীরে ধীরে কমিয়ে আনবে, হুট করে দিয়েছে, তার মানে সরকার একটা হয়তো নির্দিষ্ট সময়ের জন্য, এই সময়ের মধ্যেই সেক্টরগুলা দাঁড়াবে। বাই দিস টাইম যেই যেই জায়গায় আসলে আমাদের হাত দিতে হবে মূলত, সেটা হলো ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে হলে আপনার নিরবচ্ছিন্ন গ্যাস মানে এনার্জির নিশ্চয়তাটা গুরুত্বপূর্ণ। আমার এখানে ইন্ডাস্ট্রির যে ক্ষতির মুখে পড়েছে তার জন্য একটা বড় কারণ কিন্তু আমাদের গ্যাস ক্রাইসিস। ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পাচ্ছে না। 10 PSI 15 PSI ওনার অনুমোদিত, PSI মানে গ্যাসের প্রেশারের একটা পরিমাপ, সেখানে উনি পাচ্ছেন 1.5 PSI 2 PSI, কোনো কোনো সময় 0 হয়ে যাচ্ছে। তো এইটা তো তার হাতে না, ইন্ডাস্ট্রি ওনারের তো দায় না, এটা সরকার দিতে পারছে না। এবং আপনার খেয়াল আছে আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে কিন্তু গ্যাসের দাম, এনার্জির দাম অনেক বাড়িয়েছে 179% পর্যন্ত, যেটি 11 টাকা ছিল পার ইউনিট, সেটি 30 টাকা হয়ে গেল। তো সেখানে বলা হয়েছিল যে তাদেরকে কথা দেওয়া হয়েছিল নিরবচ্ছিন্ন সাপ্লাই দেওয়া হবে, সেটা হয়নি। এই সাপ্লাই না দেওয়ার কারণে কিন্তু একদিকে তার খরচ বেড়েছে, আবার তার উৎপাদনটা সময় মতো সে করতে পারছে, অন্যদিকে আরও খরচ, বিদ্যুতের বিল বেড়েছে, একই সময়ে শ্রমিকের মজুরি বেড়েছে, অন্যান্য ওভারহেড কস্ট বেড়েছে, কিন্তু এই সময় সরকার তাকে নিরবচ্ছিন্ন সাপ্লাইও দিতে পারেনি। তো যার কারণে সরকার হয়তো এই সময়টার মধ্যে কিছু নির্দিষ্ট সময়ের জন্য তাকে হয়তো সুবিধাটা দিবে, এই সময়ের মধ্যে এনার্জির অন্যান্য যে প্রিপারেশন সেগুলো হয়তো সরকার তৈরি করে আস্তে আস্তে নিশ্চয়ই সরিয়ে আনতে হবে। আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশন করব তখন তো আলটিমেটলি দেখা যাবে না, কিন্তু ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে হয়তো করতে হবে, এই প্ল্যানেই হয়তো সরকার এটা করেছে। রিয়াদ ভাই, আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই, আমার এটি লাস্ট কোশ্চেন, সেটি হচ্ছে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের একটি বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করার একটা প্রসঙ্গ রয়েছে। আমরা এও শুনেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা বাংলাদেশে তাদের জন্য বিশেষ ওয়্যার হাউস করা হবে এবং সেখান থেকে আমাদের যারা ইম্পোর্টার তারা তাদের কাছ থেকে সরাসরি কিনে নিতে পারবে। যদি সেই ব্যবস্থা সরকার করে তাহলে কি আমাদের এই ইন্ডাস্ট্রি যারা তুলা আমদানি করে এবং এখন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে, সেটি কি তাদের জন্য কোনো উপকারে আসবে বলে মনে করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের চুক্তিটা হয়েছে তার দুইটা ইস্যু, একটা হলো আমরা তাদের তুলা কিনে আনবো, আরেকটা হচ্ছে তাদের তুলা দিয়ে তৈরি সুতা তাদের পোশাক সেখানে যদি এক্সপোর্ট করে, তাহলে সেখানে এখন যে 15%-এর মতো ট্যারিফ দিতে হয় বাংলাদেশি পণ্যে, সেটি লাগবে না। এটি এখনও কার্যকর হয়নি, কিন্তু একটা যেটি আপনি বললেন যে ওয়্যার হাউস করে এখানে রাখা, আসলে মুক্তবাজার অর্থনীতিতে মূল বিষয় হচ্ছে যিনি যেখান থেকে কম দামে পাবেন তিনি সেখান থেকে আনবেন। যুক্তরাষ্ট্র থেকে আনতে গেলে খরচ একটু বেশি হবে, তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনলে আরেকটা সুবিধা আছে। যুক্তরাষ্ট্র থেকে আমরা কিন্তু এখনও আনি, বাট আমাদের বেশি আমদানি হয় এখন আফ্রিকান দেশগুলো অথবা আপনার অস্ট্রেলিয়া বা অন্য দেশগুলো এবং ইন্ডিয়া থেকে, যুক্তরাষ্ট্র থেকেও আসে। কিন্তু যেটি এখন এটি কত হয়তো $400-500 মিলিয়ন মতো, এটি $2 বিলিয়ন উন্নীত করার একটা প্ল্যান আছে, গ্যাপ কমানোর, দুই দেশের ট্রেড গ্যাপ কমানোর জন্য। এখন এটি আনলে খরচ বেশি, তবে যুক্তরাষ্ট্রের তুলার আবার কোয়ালিটি ভালো। তো এই ক্ষেত্রে হয়তো উদ্যোক্তারা যেটা বলছেন, যদি আমার যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে বানানো সুতায় তারা যদি এটা ডিউটি ফ্রিতে তারা আবার ইম্পোর্ট করে, তাহলে এটা উইন উইন হবে দুই দেশের জন্য। বাংলাদেশের জন্য আমরা এনে সেখানে এক্সপোর্ট করলাম, আমাদের যদি ট্যাক্স না দিতে হয়, মানে আমাদের মানে ট্যাক্সটা আলটিমেটলি তো তার কনজিউমার দেয়,
কিন্তু যদি বেশি দাম হয় তাহলে তো উনি বাংলাদেশ থেকে না কিনে হয়তো ভিয়েতনাম থেকে পোশাকটা কিনবেন। তো কিন্তু যদি এই পরিমাণ কস্ট ট্যারিফটা যদি না নেয় তাহলে আমরা প্রতিযোগিতায় একটু এগিয়ে যাব, ফলে আমাদের আবার সেখানে এক্সপোর্টের সুবিধা হবে। তার মানে এরকম যদি এই কার্যক্রম যেটি আলোচনায় এসেছে সেটির বাস্তবায়ন হলে ডেফিনেটলি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর সুযোগ আছে। তো মূল কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আসলে তাদের যে মানে তারা যদি টিকে থাকতে হয় আসলে নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রথমত মুক্তবাজার অর্থনীতি, যেমন যেখান থেকে কম পাবে সেখান থেকে মানুষ নেবে, কাউকে আসলে বাধ্য করা না যে আপনি আমার থেকে নেবেন এবং বাড়তি দাম হলে বাড়তি দামেও নিতে হবে। এখন হ্যাঁ, সেটা যদি আবার এরকম হয় যে উইন উইন হয়, আপনি আবার আমার কাছ থেকে ডিউটি নেবেন না, ওকে ফাইন। কিন্তু বাংলাদেশকে আসলে যে জায়গায় গুরুত্ব দিতে হবে এই ক্যাশ ইনসেন্টিভও নয়, এটা হয়তো সময়ের জন্য হবে। আমার যে জ্বালানি নিরাপত্তা এটি গুরুত্বপূর্ণ, এই জায়গায় সরকারকে বেশি গুরুত্ব দিতে হবে যে কোনোভাবে। এখন সরকার হয়তো করছে যে একটা নতুন এফএসআরইও যুক্ত হবে বলে আমরা শুনছি। তারপরে আমাদের যে লজিস্টিক্সের যে জায়গায় আমরা পিছিয়ে আছি পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে, বাংলাদেশ তো এখন আর বাংলাদেশের অভ্যন্তরের প্রতিযোগিতা নয়, বিশ্ববাজারে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। ফলে আপনি যদি কোনো জায়গায় পিছিয়ে থাকেন আপনি পিছিয়ে যাবেন প্রতিযোগিতায়। কেন চীনের যে বাজার এখন পোশাকের বাজার যেটা কমছে আমরা কেন নিতে পারছি না, ভিয়েতনাম কম্বোডিয়া কেন পারছে? তার মানে তারা এই জায়গাগুলোতে নিশ্চয়ই এগিয়ে আছে, তার পোষায় বলেই ইউরোপ বা আমেরিকার ক্রেতারা ওই ভিয়েতনাম কম্বোডিয়া থেকে নিচ্ছে। ফলে আমাদের কি এই লজিস্টিক্সের যে দুর্বলতাগুলো আছে এগুলো কাটাতে হবে, কাস্টমস সহ অন্যান্য যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে ঝামেলাগুলো জটিলতা এগুলো কমাতে হবে, এনার্জি সিকিউরিটিটা নিশ্চিত করতে হবে, আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই যাতে পায়, অন্যান্য আরও ব্যবসায়ীদের যত এই জায়গাগুলো যেগুলো আসলে মূলত সরকারের হাতে, এবং ব্যবসায়ীদেরকে তার দক্ষতা বাড়াতে হবে। উনি কিন্তু এই অদক্ষ বা কম দক্ষতা দিয়ে এখন আর প্রতিযোগিতা আগাতে পারবেন না। সরকারও করতে হবে, বেসরকারি খাতকেও আগাতে হবে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ টিকে থাকতে পারবে ভালোভাবেই। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা রিয়াদ হোসেনের কাছ থেকে শুনছিলাম যে সরকার কেন প্রণোদনা বাড়িয়েছে। মোদ্দা কথা, স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের এই উদ্যোগ। পাশাপাশি রিয়াদ হোসেন বলছিলেন যে প্রণোদনা দিয়ে আসলে কোনো শিল্পকে টিকিয়ে রাখা যায় না, শিল্পকে টিকে থাকতে হলে তার প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তার লজিস্টিক্স সাপোর্টগুলো দিতে হবে, পাশাপাশি অন্য যে সমস্ত জায়গায় এখন সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে। আমরা আশা করি সরকার সেই উদ্যোগগুলো নিবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।